আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। অবশেষে তারেক রহমান বাংলাদেশে এসেছেন। তারেক রহমান আসবেন, এর জন্য তার সোনার ছেলেরা সারা দেশে নাকি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের খবর এসেছে। তো নেতা আসবেন, এই উপলক্ষে তার সৈন্য সামন্ত বাহিনী সারা দেশে শত শত কোটি টাকার চাঁদাবাজি করেছেন। এই বাস্তবতায় নেতা এসেছেন। আমি তারেক রহমানের ভক্ত অনুসারীদের আবেগের প্রতি শ্রদ্ধা রেখেই আমার কথাগুলো বলতে চাই। এই যে তারেক রহমান ফিরলেন, 17 বছরের দীর্ঘ নির্বাসন শেষে লন্ডন থেকে ঢাকায় ফিরলেন, এবং তিনি ফিরে কি একদম একদম নতুন এক তারেক রহমান হয়ে গেলেন। রাজনীতিবিদ তারেক রহমানকে আমি যখন ইভালুয়েট করব বা তার সম্পর্কে আমি যখন কথা বলবো, তখন আমি তার রাজনৈতিক ইতিহাস তো ভুলে যাব না, রাজনৈতিক অতীতটা তো ভুলে যাব না। শুধুমাত্র ব্যক্তি রাজনীতিবিদ তারেক রহমানের রাজনৈতিক ইতিহাস নয়, আমি বরং তার দলের রাজনৈতিক ইতিহাসটাও একটু উল্টে পাল্টে দেখতে চাই। তার বাবা জিয়াউর রহমান, তিনি 1975 সালে বঙ্গবন্ধুকে প্রায় পরিবারের সকল সদস্য সহ হত্যা করবার পরের যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, সেখানে তিনি লাইমলাইটে আসেন এবং কর্নেল তাহেরের সাথে বলা যায় এক ধরনের বেইমানি করেই তিনি ক্ষমতা নেন। এবং সেই 75 সালের বিশেষ করে নভেম্বরের সেই ইতিহাস, রক্তাক্ত ইতিহাস, সেই রক্তের উপরেই ভর করে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতার শীর্ষে আসেন। তারপরে তিনি একটি দল গঠন করেন। সেই দলটি তিনি গঠন করেছিলেন মুসলিম লীগ, রাজাকার, আত্মগোপনকারী জামাত এবং নানান দল ছুটদের নিয়ে। রাজনীতিকে তিনি কোরবানির হাট বানিয়েছিলেন এবং নেতাদের কোরবানির পশুর মতো কেনা বেচা করে তিনি তার রাজনৈতিক দলটি গড়েছিলেন, এবং তিনি তখন নিজে ক্যান্টনমেন্ট থেকে এই দলটি গঠন করেছিলেন। তো সেই দল বিএনপি, এই ইতিহাসটা আমি ভুলে যাব না। জিয়াউর রহমান নিহত হলেন, তারপরে রাজনীতিতে এলেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন রাজপথে ছিলেন, কিন্তু ক্ষমতায় গিয়ে তিনি যুদ্ধ অপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল এবং জামাত তাদের সহযোগী ছিল, সেই সময়টা কিন্তু আমরা ভুলে যাব না। আজকে যখন তারেক রহমানের রাজনৈতিক অবস্থান নিয়ে, তার ভবিষ্যৎ প্ল্যান নিয়ে আমরা কথা বলবো, তখন এই অতীতটা আমাদের মনে রাখতে হবে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান দেখেছি। বাংলা ভাই, আরো অনেককে দেখেছি। তখন শায়েক আব্দুর রহমান, এই 63টা জেলায় আগস্ট মাসে একই দিনে বোমাবাজি হতে দেখেছি। যখন 1996 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যার বিচার করলো এবং বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক হত্যার একটা বিচারিক প্রক্রিয়া শুরু হলো, তখন আমরা ভেবেছিলাম যে রাজনীতির এই খুনোখুনি হানাহানি বাদ দিয়ে হয়তো ভবিষ্যতে একটা ইনক্লুসিভ পলিটিক্সের ধারার সূচনা হবে, যে সরকার থাকুক, বিরোধী দল থাকুক, রাজনীতি থাকবে। কিন্তু 2004 সালের আগস্ট মাসে, 21শে অগস্ট, এই তারেক রহমান গ্রেনেড হামলার মধ্য দিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। এবং সেই যে রাজনীতিতে একটি বিভাজন তৈরি হয়েছিল, সেই বিভাজনটা কিন্তু আর এক করা যায়নি। তারেক রহমান হাওয়া ভবন তৈরি করেছিলেন। সেই হাওয়া ভবন ছিল বাংলাদেশের সরকারের প্যারালাল একটা সরকার, যেখান থেকে সমস্ত রাষ্ট্রীয় পর্যায়ের দুর্নীতি, টেন্ডার, ব্যবসা, অনেক সন্ত্রাস, এগুলো নিয়ন্ত্রণ করা হতো। 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়নি।
কিন্তু তারা বিভিন্ন স্থানে খাম্বা বসিয়েছিলেন, যে কারণে তারেক রহমানের আরেক নাম ছিল খাম্বা তারেক, এবং এই কাজে তার সহযোগী ছিল খাম্বা মামুন। এই অতীত কি আমরা ভুলে যাব আজকে যখন তারেক রহমানের এই দেশে ফেরা নিয়ে কথা বলবো? তারেক রহমানের এই যে রাজনৈতিক অতীত, এটি অনেক দীর্ঘ, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। সংক্ষেপে বললাম, তার অতীত কিন্তু কালিমা লিপ্ত। সন্ত্রাসে, দুর্নীতিতে, জঙ্গিবাদের উত্থানে, যুদ্ধ অপরাধীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নানানভাবে তিনি এইসব বিতর্কের সাথে ছিলেন। আন্তর্জাতিক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সাথে তার সম্পর্কের কথা শোনা যায়। বাংলাদেশে সেই সময়ে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের অভয়ারণ্য হয়েছিল। 10 ট্রাক অস্ত্র যার উলফা এনেছিল ভারতের বিরুদ্ধে যুদ্ধে কাজে লাগানোর জন্য, সেটি ধরা পড়েছিল। এরকম অনেক ঘটনা আছে। তারপরে 1/11-এ কারাবরণ করার পরে, নির্যাতিত হবার পরে মুচলেকা দিয়ে তারেক রহমান লন্ডনে চলে গিয়েছিলেন, এবং তারেক রহমানের বিরুদ্ধে আমেরিকার FBI প্রতিনিধি এসে বাংলাদেশে সাক্ষী দিয়েছে তাদের দুর্নীতির বিরুদ্ধে। তারেক রহমান যখন লন্ডন যাচ্ছিলেন তখন তাকে USA তে যেতে দেওয়া হয়নি, কারণ ভিসা দেওয়া হবে না, এবং USA তে তার ভিসা দেওয়ার ব্যাপারে নেগেটিভ রিকমেন্ডেশনও ছিল সেই সময় মার্কিন রাষ্ট্রদূত যিনি ঢাকায় ছিলেন। তারপর তো 17 বছর তিনি মূলত ভার্চুয়ালি বাংলাদেশে রাজনীতিতে ছিলেন, একসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হলেন। তো আজকে তিনি যখন ফিরে এসেছেন, তার বক্তৃতাটা আমি মনোযোগ দিয়ে কয়েকবার শুনেছি। এই সমাবেশে লোক সংখ্যা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। শুনেছিলাম 50 লাখ লোক হবে, পরে ভিডিওতে দেখলাম, লোকজনের কাছে শুনলাম এত লোক হয়নি। সেখানে 5 লাখ লোক হলো না 10 লাখ লোক হলো, সেটা নিয়ে অবশ্য আমার তেমন মাথা ব্যথা নেই। অনেকেই তুলনা করার চেষ্টা করেছেন যে ওসমান গনির জানাজায় বেশি লোক হয়েছে না আজকে তারেক রহমানের এই সম্বর্ধনায় বেশি লোক হয়েছে। এই তুলনাটা আসলে খুবই অপ্রয়োজনীয়, এটা আদৌ দরকার নেই। কিন্তু তারেক রহমান বলেছেন যে আজকে সময় এসেছে সবাই মিলে দেশের জন্য কাজ করবার। তিনি যখন এই কথাটা বলছেন তখন বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হবার কথা। সেই নির্বাচনে কমপক্ষে 40% ভোটারের সমর্থন পুষ্ট আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। তার মানে আপনি একটা নির্বাচন করবেন যে নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা নাই, আওয়ামী লীগ বাদ। তার মানে আপনি 40 to 50% ভোটারদের বাদ দিচ্ছেন। তাহলে আপনি সবাইকে নিয়ে কিভাবে দেশ গড়বেন? আপনি তো যেটা বলছেন, বাস্তবে যেটা বলছেন, সেটা তো আমরা রিফ্লেকশন দেখছি না। আপনি 3বার বলেছেন আমরা দেশের জন্য শান্তি চাই, অথচ গত 16 মাসে বাংলাদেশে সংগঠিত যত সন্ত্রাস, যত চাঁদাবাজি, যত খুন, যত ধর্ষণ, যত রাহাজানি, এর কত শতাংশ আপনার দলের নেতাকর্মীরা করেছে? একদম কম করে হলেও 70 থেকে 80% অপরাধের সাথে আপনার দলের নেতাকর্মীরা জড়িত ছিল। এই যে তৃণমূল পর্যায়ে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীর প্রতি যে নির্যাতনটা হয়েছে, এটি মূলত প্রধানত বিএনপি করেছে। আপনি দেশে শান্তি চান, কিন্তু আপনি যে সৈন্য সামন্ত বাহিনীর উপরে নির্ভর করে আপনার দল চালাবেন, তাদের একদম 16 মাসের অতীত তো আপনার এই কথাকে সমর্থন করে না। বাংলাদেশে এই 16 মাসে ইউনূস তো জঙ্গিবাদের একদম উর্বর ভূমি করে ফেলেছে। এই জঙ্গিরা প্রকাশ্যে ISIS এর পতাকা নিয়ে ঘোরে। এই যে মধুর ক্যান্টিনে একটা ভিডিও দেখলাম, একজন জঙ্গি এসে টেবিল চেয়ার ভাঙচুর করছে। এই বাংলাদেশে আপনি বলছেন যে ঘর থেকে সবাই নিরাপদে বেরোবে, সেই বাংলাদেশটা এখন নেই। এখন তো সন্ধ্যার পরে মেয়েরা ঘর থেকে বেরোতে ভয় পায়। আপনি অনেক কথা বলেছেন, বক্তৃতায় সুন্দর কথা বলাই যায়, একটা সুন্দর স্ক্রিপ্ট নিয়ে প্রিপারেশন নিয়ে বলা যায়, কিন্তু যে বাস্তবতায় আপনি বাংলাদেশে ঢুকলেন, সেখানে আপনার কথাগুলো বাস্তবায়িত হবে কিনা, এই প্রশ্নগুলো আমরা করতে চাই। এ কারণেই করতে চাই
যে আমরা তাহলে দেখব যে আপনি আজকের বক্তৃতায় যেটা বললেন সেটা আসলে কতখানি আপনি করবেন, আর আপনি আসলেই করতে পারবেন কিনা এই সংখ্যাটার কথাও আমরা জানিয়ে রাখতে চাই। তো রাজনীতি এখন একটা জায়গায় পৌঁছেছে। প্রথমত হলো যে দেশকে যদি আসলেই সবাই মিলে শান্তিপূর্ণভাবে চালাতে চায় তাহলে একটা ইনক্লুসিভ নির্বাচনের কোনো বিকল্প নেই। যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন করা হয় সেই নির্বাচন অবশ্যই বিতর্কিত হতে বাধ্য, এবং একটি বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবেন তারা যে খুব শান্তিতে দেশ চালাতে পারবেন সেটা কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে না। আজকের বক্তৃতায় তারেক রহমান নির্বাচন নিয়ে তেমন কিছু কথা বলেননি, কিন্তু ভোট টোট চাননি, হয়তো পরে চাইবেন। তার আজকের বক্তৃতা অনেকটা মনে হচ্ছিল তিনি বোধহয় অলরেডি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই গেছে। যাই হোক, সেটা নিয়ে কথা বলতে চাই না। শেষে আমি আশাবাদী হবার পাশাপাশি আমার শঙ্কাটাও জানিয়ে রাখতে চাই, কারণ যে রাজনীতিকে তিনি ধারণ করেন, বাংলাদেশে অ্যান্টি আওয়ামী লীগ এবং অনেকটাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যে রাজনৈতিক ধারাটা, সেই রাজনৈতিক ধারার নেতৃত্বে থেকে তার পক্ষে সবাইকে নিয়ে এই অসাম্প্রদায়িক বাংলাদেশ, তার কথায় তিনি হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান সবার কথা বলেছেন, পাহাড় সমতল। এই যে এত এত মূল্যবান কথা বলেছেন যা তার রাজনৈতিক ধারার সাথে মেলে না। 17 বছর বিদেশে থেকে তিনি অনেক কিছু দেখেছেন, অনেক কিছু শিখেছেন নিশ্চয়ই। তো এখন আমরা দেখব, অযথা তর্ক বিতর্ক করে লাভ নেই। টাইম উইল গিভ আস অল দ্য আনসার্স। আরেকটা কথা খুব চলছে যে তারেক রহমান ভারতের ক্লিয়ারেন্স পেয়েছেন বলে আসছেন। এতদিন ভারতের ক্লিয়ারেন্স পাননি, তাই নাকি তিনি আসেননি। আবার সম্প্রতি শুনছি যে রাশিয়ার ক্লিয়ারেন্স এর সাথে ইনভলভ। রাশিয়ার পুতিন তুরস্কের এরদোয়ানকে কনভিন্স করেছেন, ফলশ্রুতিতে তুরস্কের অনেকেই ফিরে গেছে বাংলাদেশ ছেড়ে। এবং তার মানে কি, ভারত, রাশিয়া, পার্শিয়ালি তুরস্ক, এই সব জায়গাতে ক্লিয়ারেন্স নিয়ে তারেক রহমান ফিরেছে। আমার মনে হয় না এত এত কিছু ঘটেছে। তারেক রহমান বাংলাদেশে আসবেন কি আসবেন না এটা নিয়ে ভারতের তো কিছু বলবার নেই। ভারত শুধু দেখবেন যে তারেক রহমান এসে ভারত বিরোধী এমন কিছু করেন কিনা যেটা ভারতের অখণ্ডতার প্রতি হুমকি স্বরূপ, সেটা যে কোনো দেশ হলেই দেখত। সুতরাং তারেক রহমানকে যারা ফিরিয়েছে তারা আসলে ইনুসকেও বসিয়েছিল। ইনুস এমনভাবে ব্যর্থ হচ্ছে এটা তার গডফাদাররাও কখনো ভাবেননি। যে ইনুসের এই ব্যর্থতায় একটা মলম লাগানোর জন্যই তারেক রহমানকে তাড়াহুড়া করে ফেরানো হয়েছে। সুতরাং যারা বলছেন যে ভারত ফিরিয়েছে, আমি অন্তত তাদের সাথে একমত নই। রাজনীতি এত সিম্পল গেম নয়। ভারতে বাংলাদেশ বিদ্বেষটা কি পরিমাণে আছে, অথবা বাংলাদেশে ভারত বিদ্বেষটা কি রকমে আছে? আমি ভারতের বহু মানুষের সাথে, মানে নানান অঞ্চলের মানুষের সাথে পৃথিবীর নানান দেশে বিভিন্ন সময়ে কথাবার্তা বলেছি। তাদের সাথে অনেকের ভারতের, আপনি মাদ্রাজ বলেন, দিল্লি বলেন, আগ্রা, পাঞ্জাব, দিল্লি, কলকাতা, বিহার, আসাম, এইরকম নানান অঞ্চলের মানুষের সাথে আমার বন্ধুত্ব হয়েছে, আমার ব্যবসার সূত্রে কাজকর্ম হয়েছে, কথাবার্তা হয়েছে। আমার অনেক ক্লায়েন্ট ভারতের আছে। তো এদের সাথে চলাফেরা, কথাবার্তায়, আচার আচরণে আমি তাদের সম্পর্কে আমার একটা ধ্যান ধারণা সাথে মিলিয়ে আমি দেখেছি তারা আসলে বাংলাদেশকে কোন দৃষ্টিতে দেখে। আবার জন্মসূত্রে বাংলাদেশে বড় হয়েছি, বাংলাদেশের আলো বাতাস, বন্ধু বান্ধব চারদিক, মসজিদ, মুক্তব, মাদ্রাসা, ইবতেদায়ী, হাফিজিয়া মাদ্রাসা, আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমি নানান সময় বন্ধু বান্ধবদেরকে দেখেছি। ভারত সম্পর্কে তাদের মনোভাব, তাদের চিন্তা, তাদের চেতনা, তারা কিভাবে ভারতকে দেখে সেটাও আমার কিন্তু বোঝার সুযোগ হয়েছে। বাংলাদেশে যেই পরিমাণে ভারত বিদ্বেষ আছে, ভারতে
বাংলাদেশ বিদ্বেষ তার 40 ভাগের 1 ভাগও নেই। অর্থাৎ বাংলাদেশকে শত্রুভাবে দেখা বা বাংলাদেশকে হিংসা করা বা বাংলাদেশকে বিদ্বেষ প্রসূতভাবে কিছু বলার ভারতের কোনো চিন্তা ভাবনাতেই নেই। হ্যাঁ, আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে আমাদের ফুটবল খেলা, ক্রিকেট খেলা বিভিন্ন সময়ে কিছু কথা কাটাকাটি হয়েছে। এটা শুধু ভারতের সাথে নয়, পৃথিবীর নানান দেশের সাথে এক দেশের সাথে আরেক দেশের এরকম হয়েই থাকে। কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক কোনো খেলায়, কোনো অনুষ্ঠানে এগুলো হতেই পারে। কিন্তু ভারতের মানুষের মধ্যে আমি কিন্তু ভারতের বাংলাদেশের মানুষ মুসলমান, তাই বলে বাংলাদেশের মানুষকে নিন্দা করে বা ঘৃণা করে বা হিংসা করে, এই জিনিসটা আমি কখনো ভারতের মানুষের মধ্যে দেখিনি। অন্যদিকে বাংলাদেশে যদি ঔষধের অনুমানের জন্য আপনি খোঁজেন, তাহলে 2-4টা গ্রাম খুঁজে একজন মানুষ বাইর করতে হবে যে মাদ্রাসায় পড়ে কিন্তু ভারত বিদ্বেষ পোষণ করে না। এই রকম মানুষ যদি আপনি খুঁজতে চেষ্টা করেন বাংলাদেশের যে 56,000 বর্গ মাইলের ভেতরে, তাহলে আপনাকে আগে থেকে ঘোষণা দিতে হবে যে মাদ্রাসায় পড়ে, ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়েছে, বড় হয়ে মাদ্রাসায় পড়েছে, আলেম ওলামা হয়েছে, দরবেশ হয়েছে, মুহাদ্দিস হয়েছে, কিন্তু ভারত বিদ্বেষ নেই। এরকম মানুষ যদি খুঁজে পেতে চান তাহলে আপনাকে বহু কাঠখড় পোড়াতে হবে। অর্থাৎ বাংলাদেশে কতগুলা ভারত বিদ্বেষ তৈরি করার ফ্যাক্টরি আছে, কিন্তু ভারতে বাংলাদেশ বিদ্বেষ তৈরি করার কোনো ফ্যাক্টরি নাই। মানে ভারতে হিন্দু স্কুল বলেন, মুসলিম স্কুল বলেন, খ্রিস্টান স্কুল বলেন, বাংলাদেশের বহু ছেলে ভালো ভালো পরিবারের, আমি শুনেছি দার্জিলিংয়ে স্কুলে ভালো ভালো বোর্ডিং স্কুলে পড়ায়, ভালো মানের স্কুল, ভালো মানের ইংলিশ, আধুনিক চিন্তা চেতনায় বড় হওয়ার সুযোগ, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, এরকম কনসেপ্ট নিয়ে বহুমাত্রিক চিন্তা চেতনায় বড় হওয়ার জন্য বহু মা বাবা তার সন্তানকে ভারতের ভালো ভালো এই বোর্ডিং স্কুলে দিয়ে পড়াশোনা করাচ্ছেন। দেখেছি আমি এই তারা পৃথিবীর নানা প্রান্তে নানা দেশে উন্নতিও করছে। তো ভারতে পড়ে বাংলাদেশ বিদ্বেষ তৈরি হয় না, না ভারতীয়র মধ্যে না বাংলাদেশের মধ্যে। কিন্তু বাংলাদেশের যে মাদ্রাসাগুলো আছে, যে মক্তবগুলা মসজিদগুলো আছে, সেখানকার যে হুজুররা আছে, তারা জন্মই হয়েছে তাদেরকে এই কথা তাদের ছাত্রদেরকে শেখানোর জন্য যে ভারত বিদ্বেষ, এবং ভারতকে হুজুরদের মধ্যে 80% হুজুর ডান্ডি বলে গালি দেয়। অথচ দেখেন এটার অর্থ তারাও জানে না, আমরাও জানি না। মূলত এটা একটা গালি। এই গালিটা তারা দিয়ে থাকে। কেন দেয়? কারণ তাদের কাছে মনে হয়েছে যে এই ভারতবর্ষে হিন্দুরা থাকবে কেন, থাকবে শুধু মুসলমান। তাদের এরকম চিন্তা চেতনা। অথচ দেখেন এই হিন্দুদের উদারতা নিয়ে ভারতবর্ষে আজকে, ভারতবর্ষ বলতে আপনি যদি বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টি দেশকে ধরেন, তাহলে পাকিস্তানে 20 কোটি, বাংলাদেশে 18 কোটি, পাকিস্তানে আসলে 22 কোটি, বাংলাদেশে 18 কোটি, 40 কোটি, আর ভারতে যদি ধরেন আরো 30 কোটি, এই 70 কোটি মুসলমান। এই 70 কোটি মুসলমানের যে বিকাশ, এই দেশে যে গড়ে ওঠা, এর পিছনে হিন্দুদের বিশাল একটা অবদান রয়েছে। অবদানটা কি? এটা হিন্দুর ভূমি, এটাকে রামের জন্মভূমি বলে ভারতরা, এই ভারতবর্ষকে। সত্যি মিথ্যা এটা আমি গবেষণা করতে চাচ্ছি না, সেদিকে আমি যেতে চাচ্ছি না, কিন্তু তারা বিশ্বাস করে বন্দে মাতারাম, তারা বিশ্বাস করে। এই বন্দে মাতারাম, মাতার জন্মভূমি, মানে ভারতের যে রামের মাতার যে জন্মভূমি, এই জন্মভূমিতে আরবরা আস্তে আস্তে এসছে। ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তারপরে হজরত শাহজালাল, শাহপরান সহ মঈনুদ্দিন চিশতি, এরকম আউলিয়ারা পীররা এদেশে এসছেন। সুফিবাদ এই দেশে বিস্তার ঘটিয়েছেন। তারা বিভিন্ন অঞ্চলে গিয়ে বিয়ে শাদী করেছেন, জায়গা নিয়েছেন। থাকতে থাকতে একসময় এই ভারতবর্ষ তাদের দেশ হয়ে গেছে। তাদের দেশ হয়ে এই দেশটাতে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আপনি শুরুর দিকের কথা ধরেন, যদি ভারতের প্রত্যেকটা মানুষ যদি মুসলিম বিদ্বেষী হতো, ভারতের প্রত্যেকটা মানুষ যদি মুসলমানদের মতো সাম্প্রদায়িক চিন্তা চেতনা সম্পন্ন হতো, তাহলে কি হতো? তাহলে এই ভারতবর্ষে মুসলমানদেরকে কচু কাটা করা হতো এবং মুসলমানদের এই বংশবৃদ্ধি হতো না। তার মানে হচ্ছে আপনি একবারে প্রথমেই ধরেই নিতে হবে হিন্দু সম্প্রদায় এই দেশে উদার ছিল বলেই মুসলমানেরা এই করিকুলাই খাওয়া, ওষুধ বিক্রি করা, তাবিজ কবজ বিক্রি করা, মাদ্রাসা মক্তবে পড়িয়ে 3টা-4টা বিয়ে করে আস্তে আস্তে বংশবৃদ্ধি করেছেন। করার পর সত্যিকারের যে ইসলাম, এই ইসলাম ভারতবর্ষে কখনো আসেনি। ইসলামের ছিটে ফোটা এসছে। ইসলামের যে নূর, ইসলামের যে আলো, সেটা ভারতবর্ষে কখনো বিস্তার লাভ করেনি। ভারতবর্ষে ইসলামের একটা অংশ মাত্র গিয়েছে। সেই অংশটাই পূর্ণাঙ্গ না হওয়ার কারণে
এই মুসলমানদের মধ্যে, ভারতবর্ষের মুসলমানদের মধ্যে এই সংকীর্ণতা। দেখেন, ভারত যখন ব্রিটিশরা ছেড়ে যায়, তখন কিন্তু ভারত যদি না চাইতো, ভারতের নেতারা যদি না চাইতো, তাহলে কিন্তু জিন্না গান্ধী এবং নেহেরু, ওরা বল্লভভাই প্যাটেল, মাওলানা আবুল কালাম আজাদ, এরা যখন ডিসিশন নেয়, তখন যদি এক ভারত থাকার চিন্তা ভাবনা করতো, মুসলমানদের রাষ্ট্র কিন্তু হওয়া সম্ভব ছিল না। সাফোকেটেড হতেন, কিন্তু কখনো স্বাধীন হতেন না। কিন্তু সেই ক্ষেত্রেও গান্ধী তার মহানুভবতা দেখিয়েছেন, এবং সেই ক্ষেত্রেও নেহেরু, বল্লভভাই প্যাটেল, মাওলানা আবুল কালাম আজাদ, তারা তাদের মহানুভবতা দেখিয়েছেন, দেখিয়ে দুইটি রাষ্ট্রের সেটেলমেন্ট করে দিয়েছেন। সেই সেটেল রাষ্ট্র ধীরে ধীরে বড় হয়ে 3টি রাষ্ট্র হয়েছে। এখন এই বাংলাদেশ রাষ্ট্রে যে কথাটি বলতে গিয়ে আমি এত কথার অবতারণা করলাম, সেখানে হচ্ছে এই বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির জন্য মাওলানা আবুল কালাম আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটা আপনি দেখেন, সেখানে কিন্তু মাওলানা আবুল কালাম আজাদ তখনই বলেছিলেন, বাংলাদেশের যে অংশটা ভারতের পাকিস্তানের সাথে দেওয়া হয়েছে, অর্থাৎ বাংলার যে অংশটা, এটি কিন্তু টিকবে না। কেন টিকবে না? তাদের সংস্কৃতি এক না, তাদের ভাষা এক না, তাদের গায়ের রং একরকম না, তারা একভাবে চিন্তা করে না, তাদের কালচারাল এবং ট্রেডিশনালি তারা দুই মেরুর মানুষ। সুতরাং এদের সাথে একসাথে থাকা শুধুমাত্র ধর্ম দিয়ে সম্ভব না। ধর্ম দিয়ে যদি রাষ্ট্র হতো, তাহলে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, এই এতগুলো রাষ্ট্র হওয়ার কথা ছিল না, একটা রাষ্ট্রই হওয়ার কথা। কারণ তাদের এক ভাষা, এক ধর্ম, জাতীয় একরকম, একই রকমের মরুভূমি দেশ, তারপরেও তাদের হয়নি। কিন্তু শুধু ধর্ম দিয়ে রাষ্ট্র হয় না, এটা সেই গান্ধীর সময়ে, নেহেরুর সময়ে জিন্নারা বোঝেননি। কিন্তু পরবর্তীতে 23 বছরের শাসনে শোষণ করতে করতে বাঙালিদেরকে মুসলমানেরা শোষণ করলো। করার পর আমরা 71-এ বিদ্রোহ করলাম, সেই বিদ্রোহে আমরা যুদ্ধ করলাম। ভারত আমাদের পাশে গিয়ে দাঁড়ালো, যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের প্রতিবেশী তো আর অন্য কোনো দেশ নেই, কেউ আমাদের পাশে এসে দাঁড়াবে, একমাত্র এই ভারতবর্ষ পাশে দাঁড়ালো, অন্যের ব্যবস্থা দিল এবং থাকার ব্যবস্থা দিল, অস্ত্র দিল, যুদ্ধ করার সরঞ্জাম দিল, এবং যুদ্ধ করতে নিজেদের সেনাবাহিনী থেকে সহযোগিতা করে যুদ্ধ করিয়ে দেশ স্বাধীন করে নিজের সেনাবাহিনীকে আমাদের দেশ থেকে নিয়ে গেল। তারপর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, এটা ভালো সম্পর্ক। বঙ্গবন্ধুকে হত্যা করার পর 1970 সালে যারা পেয়ারে পাকিস্তান ছিল, এই পেয়ারে পাকিস্তানের বংশধরদেরকে নিয়ে জিয়াউর রহমান বিএনপি করলেন। বিএনপি করতে গিয়ে প্রগতিশীল ধারা এবং মৌলবাদী ধারা দুটাকে এক জায়গায় আনতে গিয়ে দেখা গেল জগা খিচুড়ি হয়ে যায়, যার ফলে বিএনপির একটা বিশাল গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠী এবং অন্যান্য গোষ্ঠীদের মধ্যে ভারত বিরোধিতা করা তাদের একটা ধর্ম হয়ে গেল। ইসলাম ধর্মের চাইতেও তাদের কাছে ভারত বিরোধিতা করাটা আরো বড় ধর্ম, এবং প্রতিনিয়ত ভারত বিরোধিতার যে বিষ, এটা মানুষের কানে দেবে। দেখেন তো, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারত আমাদেরকে কয়বার আক্রমণ করেছে? একবারও না। ভারত কি আমাদের সীমানায় কখনো আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? করেনি। আমরা ভারতের কাছ থেকে ক্রয় করি, ভারত আমাদের কাছে বিক্রি করে, আমরাও কিছু কিছু বিক্রি করি। আমাদের বিক্রির পরিমাণ প্রায় 1 বিলিয়ন, আর ভারতে আমাদের কাছে যেটা বিক্রি করে সেটার পরিমাণ হচ্ছে 10 বিলিয়ন। এখন আপনি বলতে পারেন, ভারতের কাছ থেকে আমরা 10 বিলিয়ন কিনবো কেন? খেয়াল করে দেখেন, ভারতের কাছ থেকে আমরা কি কিনি? আমরা যে প্রতি বছর 60 থেকে 70 বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন করি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বিক্রি করি, এই গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এর যত সব সরঞ্জাম রয়েছে, কাঁচামাল রয়েছে, এগুলো আমরা ভারত থেকে আমদানি করি 8 বিলিয়ন। এই 8 বিলিয়ন আমরা ভারত থেকে আমদানি করে 60 থেকে 70 বিলিয়ন বিদেশে বিক্রি করি। এখন আমরা যদি ভারত থেকে এই 8 বিলিয়ন না কিনি, তাহলে আমরা কোত্থেকে কিনবো? তাহলে আমরা কিনবো চায়না থেকে, আমরা কিনবো আমেরিকা থেকে, আমরা কিনবো ইউরোপের বিভিন্ন দেশ থেকে। তো এখন চায়না, ইউরোপ, এখান থেকে কোনো একটা প্রোডাক্ট কিনে বাংলাদেশে নিয়ে যেতে 15 দিন থেকে 3 মাস পর্যন্ত সময় লাগে। আর বাংলাদেশে ট্রান্সপোর্ট করতে, ভারত থেকে ট্রান্সপোর্ট করতে যে পরিমাণ খরচ হয়, তার থেকে 20% বেশি খরচ পড়ে। তাহলে এখন দেখেন, যেই প্রোডাক্টের দাম 100 টাকা দিয়ে ভারত থেকে কিনা যায়, সেই প্রোডাক্টটি 100 টাকা দিয়ে অন্য দেশ থেকে কিনলেও আরো 20 টাকা ট্রান্সপোর্টেশন অ্যাড হয়ে যায়। তারপরে ভারতের প্রোডাক্টের দাম অন্য দেশের তুলনায় প্রায় 10% কম। চায়নার মানুষের মাথাপিছু আয় $6,000,
ভারতের মাথাপিছু আয় প্রায় $3,000। তাহলে ভারতের প্রোডাক্টের দাম কম্পারেটিভলি কম। সেই কারণে ভারত থেকে আপনি যখন প্রোডাক্ট কিনেন তখন আপনি নিদেন পক্ষে 20% সেভ করেন, যেটা আপনি কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকার জন্য সহযোগিতা হয়। তা না হলে ভারতের প্রতি একদম পেয়ারে ভারত এই কথা মনে করি আপনি কিনেন না। গতকাল আমাদের সালাউদ্দিন সাহেব অর্থমন্ত্রী বললেন যে আমরা 50 লাখ মেট্রিক টন খাদ্য আমদানি করব ভারত থেকে, চাল আমদানি করব। কেন? বলে যে ভারত থেকে। কেন? বলে যে ভারত থেকে না কিনলে আরেকটা দেশ থেকে কিনা যায়। সেটা কোন দেশ? বলে যে ভিয়েতনাম। ভিয়েতনাম থেকে কিনবেন না কেন? ভারত আমাদের শত্রু, আমরা ভিয়েতনাম থেকে কিনি। মোল্লারা বলে যে না, ভিয়েতনাম থেকে কিনলে প্রতি কেজি চালের দাম 10 টাকা করে বেশি পড়ে। অর্থাৎ 10 টাকা করে যদি আপনি 40 দিয়ে গুণ দেন তাহলে 400 টাকা, মানে প্রতি 1 মনে 400 টাকা বেশি পড়ে। এখন 1 মনে যদি 400 টাকা বেশি পড়ে, আবার ভারত আমাদের কাছে বন্দর দিয়ে চলে আসবে, কিন্তু ভিয়েতনাম থেকে আনতে গেলে আরো 200 টাকা আপনার ট্রান্সপোর্টেশন কস্ট অ্যাড হয়। তাহলে আপনি বোঝেন 600 টাকা। 1 মন চাল ভারত থেকে কিনলে আপনার 600 টাকা লাভ, আর ভিয়েতনাম থেকে কিনলে 600 টাকা কিনাতেই লস। তাহলে ভারতকে দয়া মায়া করে কি আপনি কিনছেন, নাকি নিজের পেট বাঁচানোর জন্য কিনছেন? এক। দ্বিতীয়ত, ভারত থেকে আমরা এই কাঁচামালের বাইরে, অর্থাৎ আমাদের গার্মেন্টস শিল্পের কাঁচামালের বাইরে আর কি কিনি? ভারত থেকে আমরা যেটা কিনি সেটা হলো চাল, ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ, ফলমূল। এগুলা ভারত ছাড়া অন্য কোনো দেশে সেইভাবে উৎপাদনও হয় না। কারণ ভারত এবং বাংলাদেশ একই সুজলা সুফলা, একই নদী অববাহিকায় অবস্থিত হওয়ার কারণে, আমাদের খাদ্য অভ্যাস একই রকম হওয়ার কারণে ভারতের যে বিস্তীর্ণ অঞ্চলে যে এই রবি শস্যের উৎপাদন হয় সেগুলা ভারত বাংলাদেশে বিক্রি করে। এই প্রোডাক্টগুলা পৃথিবীর অন্য কোনো দেশেই ওইভাবে হয় না, হওয়ার কথাও না। কারণ মানুষের প্রোডাকশন তো হচ্ছে তার মানুষ যেটা খায়, তো ভারতের মানুষ যেটা খায় আমরাও সেটা খাই, যার কারণে আমরা ভারত থেকে এই পণ্যগুলো ক্রয় করি। এখন দেখেন, ভারত থেকে কেনার পর বাংলাদেশের এই আসার জন্য খরচ কম, সব মিলিয়ে বাংলাদেশ লাভের পাল্লায় থাকে। এখন এই যে ক্রয় বিক্রয়গুলা, এখন বাংলাদেশ কেন ভারতে 10 বিলিয়ন বিক্রি করতে পারে না? আচ্ছা, বাংলাদেশ যে ভারতে 10 বিলিয়ন বিক্রি করবে, কি বিক্রি করবেন? আমরা বিদেশে খাদ্যশস্য রপ্তানি করার মতো পর্যায়ে নেই। আমরা প্রতি বছর কিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় অল্প কিছু বিক্রি করতে পেরেছিলাম, আমাদের খাদ্য উদ্বৃত্ত হয়েছিল, কিন্তু এখন আর সেই উদ্বৃত্ত নেই। আপনি যে খাদ্য বিক্রি করবেন সেই ব্যবস্থা আপনার নেই। তো মনে করেন আপনি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং তো ভারতের কিনা দরকার নাই, তাদের মার্কেটেই তারা লাভ। তাহলে আপনার আর কি আছে? আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার জিহ্বা, আপনার মগজ, এগুলো যদি বিক্রি করেন তাহলে ভারত কিনবে। এই ছাড়া আপনারা কি বিক্রি করতে পারবেন? আপনি একটা আলপিন তৈরি করতে পারেন না। নজরুল দুঃখ করে বলেছিল, বাংলার কবি, বাঙালির কবি, ভারতবর্ষের কবি, যে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস চষে। আপনি প্রতি বছর এই মোল্লা উৎপাদন করতেছেন, জঙ্গি উৎপাদন করতেছেন, মৌলবাদী উৎপাদন করতেছেন, যারা এই দেশটাকে, এই সমাজটাকে, নারী সমাজকে কলঙ্কিত করছে, কুলাঙ্গারের মতো করে ওয়াজ করছে, গলা ফাটিয়ে মাঠে ঘাটে কবর জিয়ারত করে, তারপরে সাবা খতম পড়ে, এগুলো নাকি তাদের চাকরি। অথচ মোল্লাদের মুখেই শুনি নামাজ পড়ার জন্য যদি ইমাম যদি টাকা নেয় তাহলে তার পিছনে নামাজ পড়া নাকি হারাম। এটা তো আমরা বলছি না, মামুনুল হক সেদিন বললো। তো এই জন্য বলছি যে আপনার উৎপাদন হলো জঙ্গি, আপনার এখন কানেকশন হচ্ছে পাকিস্তানের সাথে। আপনি পাকিস্তানের মতো একটা জঙ্গি উৎপাদন করতে চান, মৌলবাদী গোষ্ঠী উৎপাদন করতে চান, যারা প্রতিদিন ওয়াজ করবে, ওয়াজ করে করে বলবে যে আল্লাহ, ব্রিটিশ আমেরিকার হাত, ইহুদি নাসারার হাত আল্লাহ তুমি নাস্তে নাবুদ করে দাও। অথচ তাদের দেশে যাওয়ার জন্য নিজের গালের লম্বা লম্বা দাড়ি আপনি কামায় ফেলেন। আপনার মোল্লার দৌড় তো আমি বুঝি, আমি দেখেছি। আমি তো ওই সমাজের একদম একেবারে প্রান্তিক লেভেলের একটা সমাজ থেকে, আমিও তো এই লন্ডনে ব্রিটেনে বসবাস করি আজকে 2 দশকেরও বেশি সময় থেকে। এখন শুধু এই মোল্লাদের ভারত বিরোধিতা না, শুধু এই যে অন্য ধর্মের মানুষের প্রতি সহিংসতা, টলারেন্সের অভাবের কারণে পুরা আমেরিকায়, ইউরোপে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, যেই কোনো দেশে মুসলমান বললেই কিন্তু আপনার প্রতি সন্দেহের চোখে দেখে। মুসলমান বললেই আপনাকে ভিসা দিতে তারা কার্পণ্য করে। এখন মুসলমানের এই দুরবস্থার জন্য দায়ী কারা? বাংলার আপামর সাধারণ মানুষ যারা ধর্ম দিয়ে মানুষকে বিচার করে না, তারা কিন্তু কোনো সমস্যা না।
তারা সারা পৃথিবীতে গুগল থেকে শুরু করে তাদের দেশে যাওয়ার যে সরঞ্জাম এবং করোনা ভাইরাসের যে টিকা আবিষ্কার, সেখানেও মুসলমানের অবদান আছে। এবং মধ্যযুগের আপনি যদি মনে করেন 1100, 1200, 1300 সালের দিকে যান, আল বিরুনি, আল খারেজমি, ইবনে সিনারা যখন পুরা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে অনেক কিছু আবিষ্কার করছে, কেন পেরেছে? এর মূল কারণ ছিল তখন শিক্ষা, জ্ঞান অর্জন করা ফরজ। ইসলাম ধর্মে যে ছিল, সেখানে জ্ঞান বলতে জলে, স্থলে, অন্তরিক্ষে যা কিছু মানুষের কাজে আসে সেটাকেই তারা জ্ঞান হিসেবে দেখতেন। কিন্তু কালক্রমে মোল্লারা এখন এমন একটা অবস্থায় নিয়ে গেছে, এখন জ্ঞান বলতে বোঝায় ভারতকে কিভাবে ঘৃণা করতে হবে, আমেরিকাকে কিভাবে ঘৃণা করতে হবে, জুইশকে কিভাবে ঘৃণা করতে হবে, এবং কিভাবে জিহাদ করতে হবে, কিভাবে জঙ্গি উৎপাদন করতে হবে, কিভাবে বিবি তালাকের ফতোয়া দিতে হবে, বাথরুমে টয়লেটের ডান পা নাকি বাম পা আগে দিবেন সেটা। আমি মাঝে মাঝে হুজুরদের ওয়াজ শুনি, আহারে ওয়াজের মধ্যে প্রশ্ন নিয়ে আসে, আসলে করে নাকি তারাই যে হুজুর বিবির সাথে সহবাস করার সময় কোন দোয়া পড়বো। মানে বিশ্বাস করেন, আনপ্রোডাক্টিভ, একদম লো লেভেলের চিন্তা চেতনা নিয়ে এই মোল্লারা সারা বিশ্বে মুসলমানদের দাম কমিয়ে ফেলছে। আজকের বিশ্বের মুসলমান এখন আর কোনো দেশে সমাদৃত নয়। মুসলমান মানে এখন যেটা বোঝাতে চায় সেটা হচ্ছে জঙ্গিবাদ, মুসলমান মানে যেটা বোঝাতে চায় সেটা হচ্ছে সন্ত্রাসবাদ, মুসলমান মানে যেটা বোঝাতে চায় সেটা হচ্ছে অশিক্ষা, কুশিক্ষা, মধ্যযুগীয় অন্ধকার। এই অন্ধকার থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন, ভারতের সাথে আপনার সম্পর্ক আরো ভালো করতে পারেন, এই দুই দেশকে একসাথে বন্ধুর মতো হাঁটাতে পারেন, তাহলে দেখবেন তর করে আমাদের অর্থনীতি উপরের দিকে যাবে। 2008 সালে 7 সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $800-900। অথচ দেখেন শেখ হাসিনার 17 বছরে তার গণতন্ত্রের ডিফিসিট নিয়ে, তার শাসন নিয়ে অনেক রকমের মতামত আছে, বিরুদ্ধে আছে, পক্ষে আছে, বিপক্ষে আছে, সেদিকে আজকে যাচ্ছি না। কিন্তু মূল কথা হচ্ছে এই 17 বছর ভারতের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকার কারণে আমরা গঙ্গায় পানি এনেছি, গঙ্গায় পানি এনে এই বাংলাদেশকে সুজলা সুফলা করে এই বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি। আমার পার্বত্য চট্টগ্রামে দিনের পর দিন যুদ্ধ চলতো, ভারতের সাথে একটা নেগোসিয়েশনের ভিত্তিতে আমরা ভারতের থেকে যেন কোনোভাবে ভারতের ভূমি ব্যবহার না করতে পারে এই বিদ্রোহীরা, তাদের সাথে আলোচনা করে শান্তি চুক্তি করেছি। আমাদের আঙ্গরপোতা, দহগ্রাম সহ আমাদের ছিটমহলের যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করেছি। আমাদের সমুদ্র সীমা নিয়ে ভারতের সাথে যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করেছি। আমাদের বিদ্যুতের যে সমস্যা ছিল ভারতের সাথে, ভারত থেকে লোন নিয়েছি, ভারত থেকে বিদ্যুৎ এনেছি, বিভিন্ন প্রজেক্টে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা বিদ্যুতের স্বয়ং সম্পন্ন হয়েছি। তার মানেটা কি? একটা দেশ $800 থেকে আমাদের এই শেখ হাসিনা যেদিন 2024 সালের 5 আগস্ট ক্ষমতার থেকে যায়, সেদিন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল $2750, আর এখন 2750-এর চেয়ে আরো হয়তো কমে গেছে। ভারতের থেকে তখন আমরা $40 বেশি ছিলাম। ভারত যখন আমাদের সাথে থাকে, ভারত যখন আমাদের সহযোগী হয়, যখন আমাদের বন্ধু হয়, তারা যতই নেই তারপরেও আমরা কিন্তু উন্নতির দিকে যাই। এই ভারতের সাথে বন্ধুত্বের সময়ই কিন্তু আমরা পদ্মা সেতু করেছি। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই আমরা কিন্তু মেট্রো রেল করেছি। ভারতের সাথে যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তখনই আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত আমাদের রেল লাইনটি সম্প্রসারণ করেছি। আমরা এক্সপ্রেসওয়ে করেছি, ঢাকা শহরকে তিলোত্তমা নগর হিসেবে গঠন করেছি। তাহলে দেখেন, ভারত যখনই আপনার পাশে থাকে, আপনার প্রতিবেশীরা যখন আপনার পাশে থাকে, আপনার সহযোগী থাকে, তখন আপনি তরতর করে উপরের দিকে উঠবেন। আর আপনি যখন জঙ্গিবাদী কায়দায়, ওই মনোজগতের বৈকল্যের কারণে, ধর্মের অপব্যাখ্যার কারণে, অশিক্ষা কুশিক্ষার কারণে, ওই যে কতগুলা ফ্যাক্টরি বানাই দেওয়া হয়েছে বাংলাদেশে ভারত বিরোধিতা তৈরি করার জন্য, এই ফ্যাক্টরির কুফলের কারণে যখন প্রতিবেশীর সাথে যুদ্ধংদেহী অবস্থায় থাকবেন, তখন প্রতিবেশীরা উঠে যাবে, আপনি শুধু নিচের দিকে নামবেন। আসুন, ভারত বিরোধিতা নয়, এই মহাভারতের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, আছে শিক্ষা, সংস্কৃতি আছে, তাদের প্রযুক্তি আছে, তাদের উদার মন মানসিকতা। এই উদার একটি দেশের সাথে সম্পর্কটাকে বিল্ড আপ করে একটা সুপ্রতিবেশী সুলভ আচরণের মাধ্যমে আমাদের সোনার বাংলাদেশটাকে গড়ে তুলি। আমরা বহুবার ভারতকে দেখেছি আমাদের দুর্দিনে আমাদের পাশে থেকেছে, আর আমরা শুধু বিষ ঢেলেছি, আর বিষ নয়, মধু ঢালি। আসুন, বাংলাদেশের চিরবন্ধু ভারতের সাথে সম্পর্কটাকে কিভাবে উন্নয়ন করে দুটি দেশ একসাথে আমরা এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করুন। ভালো থাকেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে আর বলতে চাই না, না হয় ভিডিওটি আরো লম্বা হয়ে যাবে।